নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দুর্বল প্রার্থী হাফিজ, করিমগঞ্জে জেতা সহজ বললেন মুখ্যমন্ত্রী। দুই লক্ষ ভোটে জিতবেন হাফিজ, দাবি করিমগঞ্জ কংগ্রেসের। জোরহাটে গৌরব গগৈকে জেতাতে মাঠে অখিল গগৈ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর এবার মুখ্যমন্ত্রীর খাতায় 2টি আসন বেড়ে গেল। এবার 13টি আসনে জয়ের আশা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল হিমন্ত বলেছিলেন, করিমগঞ্জ, ধুবড়ী ও নওগাঁও আসনে বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। করিমগঞ্জ আসনে জয়ী হতে হলে অনেক পরিশ্রম করতে হবে দলকে। কিন্তু কাল রাতে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর আজ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস অনেক দুর্বল প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি এবার করিমগঞ্জ ও নওগাঁও লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। মুখ্যমন্ত্রী প্রথমে ভেবেছিলেন করিমগঞ্জে 3য় স্থানে থাকবে, কিন্তু কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর অঙ্ক বদলে গিয়েছে হিমন্তের। কংগ্ৰেছ দলে 16টা বিৰোধী পক্ষক লৈ তেওঁলোকে এটা ৰাজনৈতিক মিত্ৰতা কৰাৰ দাবী কৰিছিল। তেতিয়াই মই কৈছিলোঁ যে বিজেপিৰ যিটো উন্নয়নৰ ধুমুহা, তাৰ সন্মুখত মিত্ৰতা তিষ্ঠি থাকিব নোৱাৰে। আজি প্ৰমাণ হ'ল মিত্ৰতা ভাঙি গ'ল। এতিয়া বিজেপিৰ যি উন্নয়নৰ ধুমুহা, তাৰ সন্মুখত কোনো এজন প্ৰাৰ্থীও তিষ্ঠি থাকিব নোৱাৰে। মইতো আগতে ভাবিছিলোঁ যে 3টা সিটত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব, কিন্তু নগাঁও আৰু কৰিমগঞ্জতো ইমান দুৰ্বল প্ৰাৰ্থী দি দিলে যে এতিয়া মই ভাবোঁ যে বিজেপি প্ৰতিদ্বন্দ্বিতাত আহি গ'ল। যোৱা কালিলৈকে মোৰ মনত বিশ্বাসটো কম আছিল, এতিয়া নগাঁও আৰু কৰিমগঞ্জতো আমি প্ৰতিদ্বন্দ্বিতালৈ উভতি আহিলোঁ। অৰ্থাৎ যি মই 11টা সিটৰ কথা কৈ আছিলোঁ, এতিয়া প্ৰতিদ্বন্দ্বিতা 13টা সিটত হ'ব। আগত 11টা সিটত হোৱা কথা আছিল, এতিয়া প্ৰতিদ্বন্দ্বিতা 13টা সিটত হ'ব। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা। আজ এমন দাবি করেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। জয়ের কারণ তুলে ধরে সতুবাবু বলেন, করিমগঞ্জ আসনে সংখ্যালঘু ভোট 2 লক্ষাধিকের অধিক, সুতরাং কংগ্রেসের জয় নিশ্চিত। সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীও একই দাবি করে হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করায় কংগ্রেস হাইকমান্ড সহ সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান। নমিনেশন পাওয়ার আগে থেকেই তিনি কাজ করে যাচ্ছেন, আর আমার জানা মতে আজকেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে বিরাট শোভাযাত্রা হবে যাকে নিয়ে, কর্মসূচি আমরা করব। এবং এখন পর্যন্ত আমি অন্যান্য দলের সাথেও কথা বলেছি, অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সুবাদে তারাও এই কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজেই কথা স্বীকার করেছেন, আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। করিমগঞ্জের কথা তিনি উল্লেখ করেছেন যে এটা খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, আমাদের পক্ষে জেতা খুব কঠিন হবে, তিনি নিজেই স্বীকার করেছেন। কাজে আমরা স্থির নিশ্চিত যে অন্যান্য নির্বাচন কেন্দ্রের কথা আমরা জানি না, আসামের মধ্যে কংগ্রেসের একমাত্র নিশ্চয় সিট এবং শিওর সিট এই করিমগঞ্জ আমরা এখান থেকে জিতিয়ে আসাম কংগ্রেসকে আমরা উপহার দিতে পারি। সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে চুলচেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নেতৃত্ব আমাদের যে 11 জন মনোনয়নের দাবিদার ছিলেন, তাদের সকলের বায়োডাটা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং
হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা। জোরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈকে জেতাতে মাঠে নামবেন রাইজোর দলের নেতা অখিল গগৈ। আজ শিবসাগরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গৌরব গগৈ একজন জাতীয় স্তরের নেতা, শক্তিশালী বিরোধী নেতা, তাই তাকে জেতাতে তার দল কাজ করে যাবে। তাকে জেতাতে তিনি জোরহাটের জনগণের প্রতি আহ্বান জানান। আমি ৰাইজৰ দলৰ তৰফৰ পৰা তথা বিধায়ক হিচাপে শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক হিচাপে গৌৰৱ গগৈক আমি যোৰহাট লোকসভা সমষ্টিলৈ আদৰণি জনাইছোঁ। আপোনালোক সকলোৱে জানে যে ৰাইজৰ দলে আৰু মই নিজে বিধায়ক হিচাপে গৌৰৱ গগৈক যোৰহাটত নিৰ্বাচন খেলিব লাগে বুলি বাৰম্বাৰ অনুৰোধ জনাইছিলোঁ আৰু এই সন্দৰ্ভত মই ৰাহুল গান্ধী ডাঙৰীয়াকো অনুৰোধ কৰিছিলোঁ যে গৌৰৱ গগৈক যোৰহাটত নিৰ্বাচন খেলিবৰ কাৰণে অনুমতি প্ৰদান কৰিব লাগে। তাৰ প্ৰধান কাৰণটো আছিলে যে গৌৰৱ গগৈ যদি যোৰহাট লোকসভা সমষ্টিত নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰে তেতিয়াহ'লে উজনি অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ মাজত আমাৰ বিৰোধী নেতৃবৰ্গৰ বিৰোধীসকলৰ যি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা সেই ভূমিকাটো আমি ৰূপায়ণ কৰিব পাৰিম। আজিৰ দিনটোত গৌৰৱ গগৈক যোৰহাট লোকসভা সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ কাৰণে মই কংগ্ৰেছ দলক ধন্যবাদ জনাইছোঁ। গৌৰৱ গগৈক আদৰণি জনাইছোঁ আৰু ৰাইজৰ দলৰ সভাপতি আৰু মোৰ কাষতে আছে কাৰ্যকৰী সভাপতি গোবিন্দ চেতিয়া ফুকন আৰু যুৱ বাহিনীৰ আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ সম্পাদক, আমি আটাইকেইজনে স্পষ্ট আৰু দৃঢ়ভাৱে ঘোষণা কৰিছোঁ যে ৰাইজৰ দলে যোৰহাট লোকসভা সমষ্টিত গৌৰৱ গগৈক জয়ী কৰাবৰ কাৰণে সমস্ত শক্তিৰে সৰ্বশক্তিৰে আমি চেষ্টা কৰিম। ২৭ লক্ষ মানুষের আধার কার্ডের জট খোলার দাবি জানিয়ে আগামী ১৭ মার্চ গণকনভেনশনের আহ্বান জানিয়ে আজ এক নাগরিক সভার আয়োজন করা হয়। আশীর্বাদ বিবাহ ভবনে এই কনভেনশনের আহ্বান জানানো হয়েছে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়। এতে আহ্বায়করা জানান, এতগুলি আধার কার্ড আজ এত বছর থেকে আটকে আছে, এতে মানুষ বিরাট অসুবিধার মুখে পড়েছেন। এ নিয়ে আন্দোলনের বিভিন্ন কর্মপন্থা ঠিক করতে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে বলেই জানান উদ্যোক্তা ফোরাম ফর সোশ্যাল হারমোনি, সিআরপিসি, ফোরাম ফর সিভিল রাইটস, কোরাস, মার্চ ফর সায়েন্স সহ বিভিন্ন সংগঠন। ইস্যু করা হচ্ছে না সেইভাবে যে সরিয়ে রাখা হচ্ছে আধার কার্ড প্রাপ্তির জায়গা থেকে, তাদের অধিকারের জায়গা থেকে, এবং কৌশলে যেখানে সুপ্রিম কোর্টের কিচ্ছু করণীয় নেই সেখানে সুপ্রিম কোর্টের উপর বলটা ঠেলে দেওয়া হচ্ছে বলে আসামের মন্ত্রী বিবৃতি দিচ্ছে। তো এই কাজগুলো যে হচ্ছে, যে মানুষগুলো সেই ২৭ লক্ষ মানুষ যারা বিভিন্নভাবে বিভিন্ন বঞ্চনার শিকার, যারা বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, রেশন কার্ড করতে পারছেন না, তারা বিভিন্ন ধরনের সমস্যার ভুগছেন, যে বিনামূল্যে চিকিৎসার বা যে সুযোগ সুবিধা সেটার থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। কিন্তু তারা এই আসামের নাগরিক, তারা আমার আপনার মতো মানুষ। সেই ধরনের একটা বড় সংখ্যক মানুষকে বঞ্চনা করে রেখে দেওয়া হয়েছে এবং তার পেছনে পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলো করা হচ্ছে। মানুষকে একেবারে রাষ্ট্রহীন করে দিয়ে তাকে একটা সস্তা শ্রমিক তৈরি করার একটা জায়গা তৈরি করা হচ্ছে, সস্তা শ্রমের জায়গা তৈরি করা হচ্ছে। এবং এই সস্তা শ্রম আমরা আশঙ্কিত যে সস্তা শ্রম তারা কোনো বহুজাতিক কোম্পানি, মুনাফাখর কোম্পানিকে তারা এখানে এনে সস্তা শ্রম তাদের শ্রমিক তাদের হাতে তুলে দিয়ে মাঝখান থেকে কিছু স্বার্থান্বেষী মানুষরা মুনাফা লুটবে। এই ধরনের একটা পরিকল্পনা সরকারের রয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং এই উপলক্ষে আগামী ১৭ তারিখ
নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর অন্যত্র স্থাপন করায় আন্দোলনে নামলেন লালবাগ চা বাগান এলাকার জনগণ। আজ এ নিয়ে এক প্রতিবাদী সভায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। ইয়াসির কেন্দ্রীয় ও বরখলা অ্যাসেম্বলি কমিটি বিষয়টি নিয়ে সরব হয়েছে। অখিল ভূমিজের পৌরোহিত্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন ইয়াসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগে জানা গেছে, সরকারি মডেল স্কুলটির নির্মাণ হওয়ার কথা ছিল নিজ লেনে। বাগানের শ্রমিকরা স্কুলের জন্য জমি দিতে প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে স্কুলের ভিত্তিপ্রস্তর অন্যত্র স্থাপন করায় এলাকার ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষা নিয়ে কথা বলছে, এখানে কোনো রাজনীতি নেই, এখানে কিচ্ছু নেই, কোনো ধর্মের ব্যাপার নেই। আজকে প্রত্যেক মা বোনরা যারা পুরুষরা এসেছেন শুধু শিক্ষার ক্ষেত্রে কথা বলছেন, শিক্ষার ব্যাপারে কথা বলছেন, যে ওদের কচিকাঁচা ওদের বাচ্চারা আছে শিক্ষা নিতে পারে, এবং যে শিক্ষার অধিকারটা বিগত সরকার দিয়ে গিয়েছিল, আপনাদের একটা অধিকার দিয়ে গিয়েছিল শিক্ষা নেওয়ার, প্রত্যেকে গরিব দুঃখী সবার অধিকার আছে শিক্ষা নেওয়ার। আজকে সেই সুবাদে আজকে একটা স্কুল, মডেল স্কুল লালবাগে নিচ লাইনে দেওয়া হয়েছিল, যেটা একটা খুব খুশির ব্যাপার ছিল, আনন্দের ব্যাপার ছিল, যে আপনাদের কচিকাচারা আজকে যারা 4-5 বছর আছে ওরাও তো আগামীতে হাই স্কুলে পড়বে, ওদের ভবিষ্যতে চিন্তা করে এখানে সবাই উৎসাহিত ছিল। আমাকে শুনতে ভালো লাগলো যে এখানে জমি দেওয়ার জন্য অনেক লোকরা উদ্যোগ নিয়েছিলেন যে আমরা স্কুলের জন্য জমি দেব। যদি জমি দেওয়া হচ্ছে, এখানে সার্ভে হয়ে গেছে, সরকার টাকা দেওয়ার জন্য রেডি আছে, এরপরে নিচ লাইন থেকে সরিয়ে স্কুলটাকে উপরে কেনে নেওয়া গেল, এখানে একটা নিশ্চয়ই চক্রান্ত আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা এখানে এসেছি, আমরা ইয়াসি ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস এনজিওর পক্ষ থেকে আমরা চাই আপনাদের যারা কচিকাচারা, আপনাদের যারা ছাত্রছাত্রীরা, ওরা শিক্ষাটা সুন্দরভাবে গ্রহণ করুক। আজকে আমি বাড়ি থেকে বের হয়ে যদি স্কুল যেতে পারি, তাহলে আমি রোজ স্কুল যাব। যদি আমার স্কুলটা 10 কিলোমিটার দূরে থাকে, আমি আজকে গেলে কালকে যাব না, কালকে গেলে পরশু যাব না, কালকে আমার পায়ে ব্যথা করবে, কালকে আমি গাড়ি পাবো না, বৃষ্টি হলে যেতে পারবো না, জল হলে যেতে পারবো না। কিন্তু আমার বাড়ির সামনে যদি থাকে স্কুলটা, আমি জোর হলেও আমি গিয়ে স্কুল অ্যাটেন্ড করতে পারবো। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে।
Hairwig House and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। আজ উধারবন্দে 7.5 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 5টি জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টার। এদিন বিধায়ক প্রকল্পগুলো শিলান্যাস করেন অরুণাবান্ধ, পাতিমারা, টিকল, পাতিছড়া ও কুম্ভা চা বাগান। জায়গা অরুণাবন্ত স্টেট ওনারা আমাদের সরকারকে দিয়েছেন। আর এখানে যে স্কিল ট্রেনিং সেন্টারটা হবে এলাকার জনগণের জন্য উৎসর্গ করা হবে। আর অত্যন্ত সুন্দরভাবে 1.5 করোড় 1.5 কোটি টাকার এই বিল্ডিং বনবে। আর এখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্কিলড করা, প্রত্যেকদেরকে ট্রেনিং, প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গড়ে উঠবে এটা। আজকের দিনে কার্পেন্টার সহ বিভিন্ন মেয়েদের এমব্রয়ডারি সহ বিভিন্ন ট্রেনিং এর যে ব্যবস্থা সরকার নিয়েছে, বিভিন্ন এসএসজি গ্রুপরা যারা রয়েছে, গত পরশুদিন আপনারা জানেন লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের হাত ধরে ওইখানে লাখপতি দিদিদের প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ব্যবস্থা হয়েছে। 1 লক্ষ টাকার অধিক 25 লক্ষ পর্যন্ত সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে স্বনির্ভর করার জন্য, নারী শক্তিদেরকে স্বনির্ভর করার জন্য সরকার এই ব্যবস্থা নিয়েছে। এবং এখানেও ঠিক তদ্রুপ এই মহিলাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা হবে এখান থেকে। এবং সেখানে কার্পেন্টার যারা কাজ শিখে তাদেরকে আধুনিক যন্ত্রের সাহায্যে কিভাবে কারিগরি শিক্ষা পাওয়া যায় এখান থেকে সেটা সম্ভব হবে। তার সঙ্গে ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট, কেউ বাড়িতে জায়গা নেই, এখানে ওরা বিয়ে করাতে পারবে। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি নিয়ে চাপাউনউতরের আজ সমাপ্তি হয়েছে। এখন থেকে মিলন রায় কালাইনের সভাপতি পদে কাজ করবেন। প্রাক্তন সভাপতি সন্দীপ দাসকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ লোকসভা নির্বাচনে কাটিগড়ার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের পাশে বসিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। যে কালাইন ব্লক কংগ্রেসের একটা গোষ্ঠীবৃন্দ, সেটা কোনো কিছু না। আজকে সেই নির্বাচনের প্রস্তুতি সভা ছিল এবং সেই সভাতেই আমাদের প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার মহাশয় আজকে উপস্থিত। আজকে যিনি দায়িত্ব সমঝিয়ে দিয়েছেন সেই সন্দীপ দাস মহাশয় এবং বর্তমানে যিনি দায়িত্ব নিয়েছেন মিলন রায় মহাশয়। কংগ্রেস দল আমরা ঐক্যবদ্ধ। দলের আমরা যেহেতু এটা ন্যাশনাল পার্টি, আমাদের দলীয় একটা সংবিধান আছে। দলের কাজকর্ম আমাদের যিনি হাইকমান্ড থাকেন ওনারা আমাদের কাজকর্ম খতিয়ে দেখেন। আজকে আমি জেলা কংগ্রেস সভাপতি আছি, কালকে হয়তো প্রদেশ নেতৃত্ব যদি আমাকে মনে করেন যে প্রদেশ স্তরে আমাকে দায়িত্ব দেবেন, সেটা প্রদেশ নেতৃত্ব আমাকে দিতে পারেন। আপনি একটা কথা বলেছেন যে 8 মাসে সন্দীপ দাস যথেষ্ট কাজ করেছেন আপনাদের সংগঠনের জন্য এবং দলকে যথাশক্তি উন্নত করেছেন। এখানে একটা প্রশ্ন, বিগত দিনে এইভাবে কোনো উদাহরণ আছে কি যে নির্বাচনের আগে হঠাৎ করে এভাবে কর্মীদের জনমত বা কর্মীদের কাজকর্ম যাচাই করা হয়? হঠাৎ করে এবার গেলে সন্দীপ দাসকে যাচাইয়ের মুখে পড়তে হলো, সেই ব্যাপারটা? সন্দীপ দাসের যাচাই মুখে পড়েননি। ব্যাপারটা হলো দল যে কোনো সময় যে কোনো কাউকে পদোন্নতি দিতে পারে।
সেটার কোনো বিধিনিষেধ বা এরকম কোনো কিছু নেই যে নির্বাচনে আগে পারবে না, নির্বাচনে পরে পারবে না। দল যে কোনো সময় যে কোনো জনকে, আজকে দেখুন দলে একজনকে নমিনেশন দিয়েছেন, 5 জন দলের প্রার্থী ছিলেন, 6 জন ছিলেন, তার মধ্যে একজনকে দলীয় দেওয়া হয়েছে। দল এইভাবে সন্দীপ দাসের কাজকর্ম দেখে সন্দীপ দাসকে যদি আজকে জেলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে, কর্মীরা খুশি, সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা বা কোনো এই ধরনের কোনো কিছু নেই। আচ্ছা, আর তো মোটামুটি এখন আজকে 4 হ্যান্ড ওভার টেক ওভার কি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন থেকে একজনের আরেকজনকে দায়িত্ব সমঝিয়ে দিয়েছেন এবং এখানে তত্ত্বাবধায়ক হিসাবে আমার যারা মানে এক্সপেন্স ব্লক কংগ্রেস সভাপতি আছেন, এখানে বিশাল সরকার মহাশয় আছেন, সন্দীপ দাস মহাশয় আছেন, সুভাষ চক্রবর্তী আছেন, আমার দিলওয়ার হোসেন লস্কর এখানে দায়িত্বে আছেন, সুজন দত্ত মহাশয় পুরা কাটিগড়া বিধানসভার উনি সহসভাপতি হিসাবে জেলা কংগ্রেসের দায়িত্বে। বিনা শর্তে উদ্বাস্তুদের নাগরিকত্ব চাইল বাঙালি নবনির্মাণ সেনা। এক বিবৃতিতে সংস্থার পক্ষে প্রীতম দেব বলেন, সিএ এর যে রুলস তাতে যেসব শর্ত রাখা হয়েছে সেসব শর্ত মেনে কোনো আবেদন করা যাবে না, কারণ বেশিরভাগ লোকের বাংলাদেশের কোনো কাগজপত্র নেই। তাই বিনা শর্তে নাগরিকত্বের দাবি জানিয়েছে বাঙালি নবনির্মাণ সেনা। শিলচরে পানীয় জল সরবরাহ নিয়মিত করার দাবি জানালো ড্রিমস সেলিব্রেশন। আজ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করে এ নিয়ে তাদের দাবির কথা জানিয়ে আসেন সংস্থার কর্মকর্তারা। এ নিয়ে ড্রিমস সেলিব্রেশনের পক্ষ থেকে জানান সোনালী বণিক। তিনি বলেন, সময় মতো জল আসে না বা এলেও চলে যায়, তাই সমস্যা সমাধানের তারা দাবি জানিয়ে একটি স্মারকপত্র দিয়েছেন পুরসভায়। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে বলছি। অ্যাকচুয়ালি শিলচর শহরের মধ্যে জলের অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা এখানে মিউনিসিপ্যালিটি অফিসে এসে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে। তো এখানে আমরা সবাই আছি, তো সবাই সমস্যা হচ্ছে, শুধু শিলচর মানে পুরো শিলচরেই হচ্ছে। লিঙ্ক রোড যেরকম ডাঙ্গিয়াখালি, সুঙ্গাই রোড, ইটখোলা, সব জায়গায় প্রবলেম হচ্ছে জলের জন্য। যদি সকালে যদি দেয় তাহলে 5 মিনিট, তাহলে 10 মিনিট দিয়ে চলে যায়, সবার প্রবলেম হয়। বিকালে কোনো সময় যে কোনো মানে টাইমলি দেয় না, আনটাইমলি দিয়েও 10 মিনিট দিয়ে চলে যায়। তার জন্য ঘরে সবাই আছে এখানের মধ্যে, সবাই খুব প্রবলেম হচ্ছে, মানে রান্না বাড়ির প্রবলেম, যেরকম কেউ স্নান করার প্রবলেম আছে না। জলের তো অনেক প্রয়োজন, জল হলে গিয়ে জীবন, জল ছাড়া তো আমরা চলতে পারবো না। তার জন্য এখানে এসেছি আমরা মিউনিসিপ্যালিটি অফিসে, একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। অ্যাপ্লিকেশন সাবমিট করে এখন আমরা যাচ্ছি আর কি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দুর্বল প্রার্থী হাফিজ, করিমগঞ্জে জেতা সহজ বললেন মুখ্যমন্ত্রী। দুই লক্ষ ভোটে জিতবেন হাফিজ, দাবি করিমগঞ্জ কংগ্রেসের। জোরহাটে গৌরব গগৈকে জেতাতে মাঠে অখিল গগৈ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।